অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসে যেটা আলোচনা করার চেষ্টা করতেছিলাম যে ডিজিজ ডেভেলপমেন্টের কম্পোনেন্ট আমরা জানলাম তিনটা, হোস্ট, প্যাথোজেন এবং এনভায়রনমেন্ট ছিল। বাট তার সাথে আরো দুটো কম্পোনেন্টে যুক্ত হতে পারে, সময় এবং হিউম্যান বিং। তো যদি সময় যুক্ত হয়, টাইম, ইন দ্যাট কেস আমরা এরকম একটা চতুর্ভুজ পাবো যেটাকে আমরা ডিজিজ টেট্রাহেড্রন বলি। আর হিউম্যান বিং যখন যুক্ত হচ্ছে তখন ডিজিজ ডেভেলপমেন্টের কম্পোনেন্ট হচ্ছে 5টা এবং আমরা তখন এটাকে বলতেছি ডিজিজ পিরামিড, তাই না? তোমরা কেউ আমার সাথে একটু কথা বলবা, তাছাড়া আমি বুঝতে পারবো না যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। জি স্যার। সো এবং আমরা ল্যামিনার এয়ার ফ্লো বাউন্ডারি সম্পর্কে একটা আলোচনা করছিলাম যে ল্যামিনার এয়ার ফ্লো বাউন্ডারিটা কাকে বলে, এবং এটা আমরা শিখছিলাম যে এরকম যে একটা ক্রপ ক্যানোপির ভিতরে এক ধরনের এনভায়রনমেন্ট থাকে এবং ক্রপ ক্যানোপির চতুর্দিকে ভিন্ন ধরনের একটা এনভায়রনমেন্ট থাকে। ক্রপ ক্যানোপির দিকে যে এনভায়রনমেন্টটা থাকে তাকে আমরা বলতেছিলাম যে মাইক্রোক্লাইমেট, এবং বাইরের যে এনভায়রনমেন্টটা তাকে আমরা বলতেছিলাম ম্যাক্রোক্লাইমেট। এবং এই মাইক্রোক্লাইমেট থেকে ম্যাক্রোক্লাইমেটে যদি এই প্যাথোজেনগুলো, জীবাণুগুলো আছে, এরা যদি ছড়ায় পড়তে চায় তাহলে তারা মাইক্রোক্লাইমেট থেকে ম্যাক্রোক্লাইমেটে ডিসামিনেট করতে পারে না, কারণ সেখানে একটা ইনভিজিবল, এই যে লাল কালিটার বর্ডার দেখা যাচ্ছে, এরকম একটা ইনভিজিবল বাউন্ডারি থাকে। এই ইনভিজিবল বাউন্ডারির কারণে প্যাথোজেনগুলো ডিসামিনেট করতে পারে না মাইক্রোক্লাইমেট থেকে ম্যাক্রোক্লাইমেটে। তো এই ইনভিজিবল লেয়ারটা যদি আমরা ভেঙে দিতে পারি তাহলেই মাইক্রোক্লাইমেট থেকে ম্যাক্রোক্লাইমেটে প্যাথোজেনগুলো ছড়ায় পড়তে পারে। এবং এই ভাঙার জন্য আমাদের কিছু ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই করতে হয়। যেমন ফিজিক্যাল ফোর্স একটা কনসিডার করা যেতে পারে বাতাস, উইন্ড। যদি ফোর্সফুলি আমরা বাতাস অ্যাপ্লাই করি তাহলে হয়তো এই ল্যামিনার এয়ার ফ্লো বাউন্ডারিটা ভেঙে যায় এবং প্যাথোজেনটা মাইক্রোক্লাইমেট থেকে ম্যাক্রোক্লাইমেটে ছড়ায় পড়ে। সো আমি বলছিলাম যে আমাদের ল্যামিনার এয়ার ফ্লো চেম্বার আমরা লেভেল 2 তে দেখেছি। তোমরা তো লেভেল 2 তে যখন ছিল, আমরা লেখাপড়া করতেছিলাম, আমরা প্রথম ক্লাসে হয়তো বিভিন্ন যন্ত্রপাতি দেখাচ্ছিলাম, ইনস্ট্রুমেন্ট আমাদের দেখাচ্ছিলাম, সেখানে ল্যামিনার এয়ার ফ্লো বাউন্ডারিটা দেখানো হয়েছিল, চেম্বারটা দেখানো হয়েছিল। এবং ল্যামিনার এয়ার ফ্লো চেম্বার যেটা, সেখানে এই প্রিন্সিপালটা ফলো করে সেটা ডেভেলপ করা হয়েছে। ওকে, আমরা তারপরে আলোচনা করছিলাম যে ডিজিজ ডেভেলপমেন্টের যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টগুলোর ওই ডিজিজ ডেভেলপমেন্টের কি রোল প্লে করে, তাদের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের কি রোলগুলো আছে। সেখানে আমরা প্রথমে প্লান্ট বা হোস্টের একটা রোল আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা কিভাবে এপিডেমিক ডিজিজ ডেভেলপমেন্টে তাদের রোল প্লে করে। আমরা প্রথমে যেটা বিষয়ে আলোচনা করছিলাম যে জেনেটিক রেজিস্ট্যান্স অর সাসেপ্টিবিলিটি অফ দা হোস্ট, এবং আমরা বলছিলাম এখানে দুই ধরনের জেনেটিক রেজিস্ট্যান্স পাওয়া যায় প্লান্টে, একটা হচ্ছে ভার্টিক্যাল রেজিস্ট্যান্স আর একটা হলো হরাইজন্টাল রেজিস্ট্যান্স। সো আমরা জানি ভার্টিক্যাল রেজিস্ট্যান্স হলো মনোজেনিক রেজিস্ট্যান্স বা সিঙ্গেল জিন রেজিস্ট্যান্স। এক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটা অফার্ড হয় সিঙ্গেল জিন দ্বারা। আর হরাইজন্টাল রেজিস্ট্যান্স সেক্ষেত্রে বলা হচ্ছিল যে এখানে সিঙ্গেল জিন মেনি জিন পলিজেনিক বা অনেকগুলো জিন রেসপন্সিবল থাকে। কিন্তু ভার্টিক্যাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এটা এই ধরনের রেজিস্ট্যান্স অফার্ড মোর রেজিস্ট্যান্স টু দ্য প্লান্ট এগেইনস্ট দ্য প্যাথোজেন। ভার্টিক্যাল রেজিস্ট্যান্সটা বেশি রেজিস্ট্যান্স অফার করে প্লান্টে ইন কম্পেয়ার হরাইজন্টাল রেজিস্ট্যান্স। তাহলে এপিডেমিক ডিজিজ ডেভেলপমেন্ট করবে কোন ক্ষেত্রে, ভার্টিক্যাল রেজিস্ট্যান্সে না হরাইজন্টাল রেজিস্ট্যান্সে? হরাইজন্টাল রেজিস্ট্যান্সে। তাহলে অবশ্যই এই রেজিস্ট্যান্সের একটা ইফেক্ট আছে হয়ে যায় দ্য ডিজিজ উইল বি এপিডেমিক অর নট। এবং আমরা একটা বলছিলাম যে ডিগ্রি অফ জেনেটিক ইউনিফর্মিটি, এটাও ডিজিজ এপিডেমিক আকারে হবে কিনা সেটা ডিটারমিনেশনের রোল প্লে করে। যত বেশি জেনেটিক ইউনিফর্মিটি মানে সিমিলার টাইপের ক্রপস একসাথে যত বেশি থাকবে, ডিজিজটা তত বেশি ডিসামিনেট করবে, ফলে এপিডেমিক আকারে বেশি ডিজিজ ডেভেলপমেন্ট হবে, যেমন মনোকালচার। আর যদি আমরা ন্যাচারাল বা ইন্টারমিডিয়েট পপুলেশন যেগুলো আছে, ন্যাচারাল ক্রপ গুলো তো একই ক্রপ সবসময় সারা ফিল্ডে থাকে না, বিভিন্ন ধরনের মিশ্র পপুলেশন থাকে। ইন দ্যাট কেস জেনেটিক ইউনিফর্মিটি কম হবে, ফলে জেনেটিক ইউনিফর্মিটি কম হবে বিধায় এখানে এপিডেমিক ডিজিজ ডেভেলপমেন্ট কম হবে। ওকে, এবং আমরা একটা টাইপস অফ ক্রপস আলোচনা করছিলাম যে কোন ধরনের ক্রপ, অ্যানুয়াল ক্রপ না পেরিনিয়াল ক্রপ।
বলা হচ্ছে যেগুলো সাকুলেন্ট ক্রপ, অ্যানুয়াল ক্রপ গুলো সাধারণত হার্ব টাইপের হয়, তারা সাকুলেন্ট হয়, বা ফোলিয়ার টাইপের ক্রপস বা ফ্রুট ডিজিজ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এপিডেমিক ডিজিজ আকারে হওয়ার সম্ভাবনা বেশি আছে। এখানে বলা হচ্ছে যে ইন উইকস, ইভেন উইদিন এ উইকস দ্য ডিজিজ ক্যান বি এপিডেমিক, বাট ইন কেস অফ perennial woody disease, in that case for the development of the disease it sometimes it needs time, even a year for the development of a disease. তার মানে এটা খুব স্লো প্রসেসে ডিজিজটা হয়, যেহেতু স্লো হয় সেজন্য এপিডেমিক আকারে ডিজিজ খুব কম হয় এক্ষেত্রে। আমরা জানি যে এপিডেমিক ডিজিজ ডেভেলপমেন্টের কিন্তু কন্ডিশন হলো, মেইন কন্ডিশন দুইটা, যে খুব দ্রুততম সময়ের মধ্যে হতে হবে, শর্ট টাইম, উইদিন ভেরি লার্জ এরিয়া। তো পেরিনিয়াল ক্রপে যে ডিজিজটা হচ্ছে এটা কিন্তু শর্ট টাইমে হচ্ছে না। ওকে, এবং sometimes age of the host plant also can play a very important role for whether the disease will be epidemic or not. আমরা এক্সাম্পল দিছিলাম তোমাদের স্টেম রট অফ রাইস এর ক্ষেত্রে মনে হয়, যে আমরা বলছিলাম সিডলিং স্টেজে ডিজিজটা হয় না, বাট অ্যাডাল্ট স্টেজে হয়। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি, আসে। So age of the host plant also can determine whether the disease will be epidemic or not. ট্রান্সফার সার্টিফিকেট দেবে না? না স্যার, এটা দিয়ে হবে। এখানে টিসি লেখা থাকে কিন্তু ওরা তো যেটা দেয় আর কি ওটাই দিছে, মানে তো ক্লাস 5 থেকে আসছে সে ভর্তি হচ্ছে। আচ্ছা, তারপরে আলাপ করতেছি। ওকে, এজ অফ দ্য হোস্ট প্লান্ট আমরা বললাম যে যেমন সাম প্লান্টস মে বি সাসেপ্টেবল অনলি ডিউরিং গ্রোথ পিরিয়ড and may become resistant during the maturity period. So age of the host plant also can determine whether the disease will be epidemic or not. ঠিক আছে, আমি ক্লাসটা নিচে ক্লাসের পরে, বুঝছো? পরে দাঁড়াতে বলো, এখানে রেখে দাও, আমি পরে নিচ্ছি তাহলে। আচ্ছা, এর স্যার স্লাইডে হেডলাইনটা দেখা যায় না। হ্যাঁ, হেডিংটা এখন দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। হাউ প্যাথোজেন্স অ্যাফেক্ট ডেভেলপমেন্ট অফ অ্যান এপিডেমিক ডিজিজ। এক্ষেত্রে আমরা নেক্সট যে ফ্যাক্টরটা সেটা নিয়ে আলোচনা করব, প্যাথোজেন ফ্যাক্টরটা। ওকে, সো আমি যদি আবার এক্ষেত্রে লেভেল অফ ভিরুলেন্স, আমরা প্যাথোজেনের ক্ষেত্রে বলছিলাম যে ডিজিজ ডেভেলপমেন্টে প্যাথোজেন ভিরুলেন্ট হতে হবে না অ্যাভিরুলেন্ট হতে হবে, মনে আছে তোমাদের? স্যার ভিরুলেন্ট হতে হবে। ভিরুলেন্ট হতে হবে। প্যাথোজেনটা ভিরুলেন্ট হতে হবে। ওতে ভিরুলেন্টের কিন্তু আবার লেভেল আছে, তাই না? লেভেল অফ ভিরুলেন্স মানে কোন পর্যায়ের ভিরুলেন্সি আছে। তাহলে এখানে একটা শব্দ লেখা আছে, দেখো, ফাস্টার প্রোডাকশন অফ লার্জার ইনোকুলাম। ফাস্টার প্রোডাকশন অফ লার্জার ইনোকুলাম মানে দ্রুততম সময়ের মধ্যে যদি বেশি ধরনের ইনোকুলাম তৈরি করে। ইনোকুলাম কি সেটা জানা আছে তোমাদের? ইনোকুলাম, আচ্ছা এটা শব্দ একটু জেনে রাখো তোমরা। ইনোকুলাম যে প্যাথোজেনের যে কোনো অংশ যেটা ডিজিজ ইনিশিয়েট করে। বাংলায় যদি বলি, প্যাথোজেনের কোনো একটা পার্ট যেটা ডিজিজ ইনিশিয়েট করে তাকে কি বলা হচ্ছে? ইনোকুলাম। এনি পার্ট অফ দ্য প্যাথোজেন দ্যাট ইনিশিয়েট ডিজিজ। ইংরেজিতে যদি তোমরা লিখতে পারো, এনি পার্ট অফ প্যাথোজেন দ্যাট ইনিশিয়েট ডিজিজ। আচ্ছা, ধরো আমরা মানুষকে যদি প্যাথোজেন হিসেবে কনসিডার করি, মানুষের কোন পার্টটা অন্যের ক্ষতি করতে পারে? হাত, মাথা, চোখ, নাক, কান, কোনটা? হাত। তাহলে ইন কেস অফ হিউম্যান বিং হাতকে আমরা ইনোকুলাম বলতে পারি। ঠিক তেমনি প্যাথোজেনের ক্ষেত্রে, যেমন তোমরা ফাঙ্গাস স্টাডি করেছো, যে কোনো একটা ফাঙ্গাস সে বায়োপোলারিস কনিডিয়া তৈরি করে, তাই না? তাহলে ইন কেস অফ বায়োপোলারিস এই কনিডিয়া বা স্পোরটা হলো ইনোকুলাম। ক্লিয়ার কথাটা? জি স্যার। ইন কেস অফ ফাঙ্গাস কনিডিয়া হলো ইনোকুলাম, ইভেন মাইসেলিয়া বা হাইফা ইনোকুলাম হতে পারে, মানে যেটা দ্বারা ডিজিজ হবে আমরা তাকে ইনোকুলাম বলবো। ইন কেস অফ ব্যাকটেরিয়া ইটসেলফ
ব্যাকটেরিয়াটা হোল বডিটা ইনোকুলাম হিসেবে কাজ করে। এই শব্দগুলো জাস্ট আমরা মনে রাখবা। ইন কেস অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ইটসেলফ। ইন কেস অফ নেমাটোড ইটসেলফ, they can initiate disease by using stylet। তোমার স্টাইলেটের নাম শুনছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ইন কেস অফ ভাইরাস পার্টিকেলটা নিজেটাই ইনোকুলাম হিসেবে কাজ করে। বাট ইন কেস অফ ফাঙ্গাস, ইনোকুলাম হতে পারে কনিডিয়া বা স্পোর বা হাইফা। ওকে, তাহলে বলা হচ্ছে যে ইনোকুলাম যদি বেশি পরিমাণে ইনোকুলাম অল্প সময়ের মধ্যে তৈরি হয়, তার ভিরুলেন্সি বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে। তাহলে বলা হচ্ছে লেভেল অফ ভিরুলেন্স, ফাস্টার প্রোডাকশন অফ লার্জার ইনোকুলাম। এখানে লেখা আছে মোর চান্সেস অফ এপিডেমিক ডিজিজ ডেভেলপমেন্ট। যদি দ্রুততম সময়ের মধ্যে বা সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি বেশি ধরনের ইনোকুলাম তৈরি করে, তাহলে এপিডেমিক ডিজিজ ডেভেলপমেন্টের সম্ভাবনা বেশি। তোমরা বুঝতে পারছো তো, তাই না? জি স্যার। আচ্ছা, নেক্সট হলো কোয়ান্টিটি অফ ইনোকুলাম নিয়ার হোস্ট। কোয়ান্টিটি অফ ইনোকুলাম নিয়ার হোস্ট মানে ইনোকুলামটা হোস্টের যত বেশি কাছাকাছি থাকবে অথবা দূরে থাকবে, তাহলে কোনটাতে বেশি এপিডেমিক আকারে ডিজিজ হবে? যেটা কাছে থাকবে নাকি যেটা দূরে থাকবে? যেটা কাছে স্যার কাছে। কাছে থাকবে। তাহলে এখানে বলা হচ্ছে কোয়ান্টিটি অফ ইনোকুলাম নিয়ার হোস্ট। তাহলে হায়ার ইনোকুলাম নিয়ার হোস্ট দ্যাট মে ফেভার দ্য এপিডেমিক ডেভেলপমেন্ট। স্যার আসছে স্যার, তোমরা আমাকে 1 মিনিটের সময় দাও। ভালো হ্যাঁ, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে হায়ার ইনোকুলাম নিয়ার হোস্ট, যত বেশি কাছাকাছি বেশি পরিমাণে ইনোকুলাম থাকবে, it will favor epidemic disease development. Next, type of reproduction of the pathogen. Type of reproduction of the pathogen. আসে না, আমি মিউট করে দিচ্ছি। তোমরা আমাকে আরেকটা মিনিট সময় দাও একটু। হ্যাঁ, আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আসে না, একটু দাঁড়াও। Amen.
আচ্ছা বসে আমি 10 মিনিটে শেষ করে দিই। ওকে, তোমাদের যেটা বলতেছিলাম, টাইপ অফ রিপ্রোডাকশন অফ দ্য প্যাথোজেন। প্যাথোজেনের কি ধরনের রিপ্রোডাকশন থাকে তার উপরও নির্ভর করবে যে আমাদের ডিজিজটা দ্রুত হবে কিনা। যেমন প্যাথোজেনের অ্যাকচুয়ালি রিপ্রোডাকশন টাইপ তিন ধরনের পাওয়া যায়। যেমন একটা হচ্ছে মনোসাইক্লিক, তোমরা খুবই ভালো করে খেয়াল করবো শব্দগুলো। মনোসাইক্লিক, আরেকটা হচ্ছে পলিসাইক্লিক, আরেকটা হলো পলিটিক। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার স্যার শুনতে পাচ্ছি স্যার। স্যার তাহলে মনো মানে কি জানো তো? একক বোঝায়। স্যার মনো মানে সিঙ্গেল। এক, মনোসাইকেল মানে একটা সাইকেল। তোমরা এখানে খুব চমৎকার করে একটু খাতায় লেখার চেষ্টা করো, মনে রাখবা এটা মনোসাইক্লিক মানে একটা ক্রস সাইকেল। চিনো তো ক্রস সাইকেল? কারো জানা আছে ক্রস সাইকেল? শুনতে পাচ্ছ তোমরা আমাকে? জি স্যার। ক্রপ সাইকেল কি জানো? একটা ক্রপ সাইকেল মানে স্যার একটা সিট থেকে নেক্সট জেনারেশনে সিট হওয়ার যে প্রক্রিয়াটা। হ্যাঁ, মানে আমরা গাছের চারা লাগালাম, সেখান থেকে ফলটা পেরে খেলাম, এটা তো একটা ক্রপ সাইকেল, তাই না? তুমি যেটা বলছো অ্যাবসলিউটলি সেটাই। আমি যদি সহজ ভাবে বুঝাই যে সিড লাগালাম, আবার সিড থেকে গাছ হলো, গাছ থেকে আমরা সিড পেলাম, এটাই তো। হ্যাঁ স্যার। বলা হচ্ছে এই একটা ক্রপ সাইকেলে প্যাথোজেনের যে প্যাথোজেনের রিপ্রোডাকশন সাইকেলে একটা মাত্র কমপ্লিট হবে। প্যাথোজেনে একটা সাইকেল কমপ্লিট হবে একটা ক্রস সাইকেলে, অথবা একটা ক্রস সাইকেলে কয়টা প্যাথোজেনের লাইফ সাইকেল কমপ্লিট হবে? একটা। তাহলে কমপ্লিট ওয়ান লাইফ সাইকেল, মনোসাইক্লিক প্যাথোজেন কাকে বলে? কমপ্লিট ওয়ান লাইফ সাইকেল ইন ওয়ান ক্রপ সিজন, আমরা এটা বলতে পারি। কমপ্লিট ওয়ান লাইফ সাইকেল ইন ওয়ান ক্রপ সিজন। ওকে, এটা হচ্ছে মনোসাইক্লিক। আর একটা শব্দ হলো পলিসাইক্লিক। তাহলে এরা একটা ক্রপ সিজনে কয়টা লাইফ সাইকেল কমপ্লিট করবে? দুইটা। স্যার মোর দেন ওয়ান। হ্যাঁ, এটা বলে 2 থেকে 30টা। মোর দেন 2 যদি বলো তাও হবে। তাহলে একটা ক্রপ সিজনে মোর দেন 2 লাইফ সাইকেল কমপ্লিট করবে, তাদেরকে আমরা বলবো পলিসাইক্লিক, তাই না? তাহলে কোন ধরনের প্যাথোজেনের রিপ্রোডাকশন রেট বেশি হবে, মনোসাইক্লিক না পলিসাইক্লিক? কোথায় গেল? স্যার পলির ক্ষেত্রে স্যার। পলিসাইক্লিক। তাহলে কোন লাইফ সাইকেলে প্যাথোজেন দ্বারা এপিডেমিক আকারে ডিজিজ হবে? পলিসাইক্লিক। পলিসাইক্লিক। লেখা আছে রেসপন্সিবল ফর মোস্ট সাডেন ক্যাটাস্ট্রফিক এপিডেমিক। ক্যাটাস্ট্রফিক অর্থ কি স্যার? ওকে, মানে ভয়াবহ রকম এপিডেমিক যেটা হবে, হঠাৎ করে যে এপিডেমিকটা হবে, সেটা রেসপন্সিবল হলো পলিসাইক্লিক প্যাথোজেন। ওকে, আর 1 মিনিটে শেষ করে দেব। ওকে, আরেকটা লাইফ সাইকেল প্যাথোজেন আছে পলিটিক। পলিটিক হলো তারা একটা ক্রপ সিজনে একটা লাইফ সাইকেল কমপ্লিট করতে পারে না। এই প্যাথোজেনে একটা লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য মোর দেন ওয়ান ক্রপ সিজন বা ইভেন 1 ইয়ার টাইম দরকার তাদের। কথাটা আরেকবার স্যার পলিটিকটা আরেকবার বলেন। পলিটিক হলো দে নিড দিস টাইপ অফ প্যাথোজেন, দে কমপ্লিট দেয়ার লাইফ সাইকেল, দে নিড মোর দেন 1 ক্রপ সিজন, at least 2 crop season অথবা even 1 year. They need this much of time for to complete their only one life cycle. ক্লিয়ার কথাটা? হ্যাঁ স্যার ক্লিয়ার। যেমন তোমরা রাস্ট ফাঙ্গাস পড়ছো মনে হয় লেভেল 2 তে, তাই না? হ্যাঁ স্যার রাস্ট স্মার্ট। রাস্ট স্মার্ট পড়ছো। রাস্টের ক্ষেত্রে কয়টা হোস্ট দরকার পড়ে তাদের লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য? দুইটা। দুইটা, হুইট প্লান্ট এবং বারবেরি প্লান্ট, তাই না? হ্যাঁ স্যার। তো এদের লাইফ সাইকেলটা কি হবে, মনোসাইক্লিক, পলিসাইক্লিক না পলিটিক? পলিটিক হবে, কারণ তাদের একটা লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য দুটো ভিন্ন ধরনের হোস্ট দরকার পড়তেছে। তার মানে দুটো
ক্রপ সিজন দরকার পড়তেছে। তাহলে এই মনোসাইক্লিক এবং পলিসাইক্লিক পলিটিক কোন সাইক্লিক প্যাথোজেন দ্বারা আমাদের এপিডেমিক আকারে ডিজিজ হবে? স্যার পলিসাইক্লিক এর ক্ষেত্রে। পলিসাইক্লিক। তাহলে তোমরা এই দুটো টার্ম পরিষ্কার কিনা তোমাদের কাছে? মনোসাইক্লিক, পলিসাইক্লিক এবং পলিটিক, এটা ভাইবার প্রশ্ন কিন্তু তোমাদের করা হয়। জি স্যার। Monocyclic, they complete one life cycle in one crop season. এগুলো এক্সাম্পল স্যার। Monocyclic এর এক্সাম্পল অসংখ্য আছে, যেমন হতে পারে নেমাটোড। আমাদের যে নেমাটোডটা আমরা রুট নাট নেমাটোড পড়ছো না তোমরা? এদের একটা লাইফ সাইকেল কমপ্লিট করতে 30 দিনের মতো সময় লাগে। সো অনেক ক্রপ আছে যাদের কিন্তু ক্রপ সিজন 30 দিন, তাই না? 30 ডেজ। আর পলিসাইক্লিকের এক্সাম্পল আরো বেশি আছে, যেমন বাইপোলারিজম। তোমরা পটেটো লেট ব্লাইটের গল্প করতেছিলাম না তোমাদের কাছে? পটেটো লেট ব্লাইটে যেটা ফাইটোপ্থরা ইনফেকশন প্যাথোজেন দ্বারা হয়, এটা পলিসাইক্লিকের একটা অন্যতম মানে খুব ভালো একটা এক্সাম্পল। তারপরে ইভেন বাইপোলারিজ দ্বারা যে ডিজিজ গুলো হয়, ফিজোরিয়াম দ্বারা যেগুলো হয়, কার্ভুলারিয়া দ্বারা হয়, অল্টারনারিয়া দ্বারা যে ডিজিজ গুলো হচ্ছে, এগুলো সবগুলো পলিসাইক্লিক। কারণ তারা একটা ক্রপ সিজনে অসংখ্য বার তাদের লাইফ সাইকেল কমপ্লিট করতে পারে, 2 এর বেশি, ইভেন 30 লাইফ সাইকেল কমপ্লিট করতে পারে ইন ওয়ান ক্রপ সিজন। পরিষ্কার ধারণাগুলো তোমাদের কাছে? আর পলিটিক্সটা স্যার আরেকবার একটু বললে ভালো হয়। পলিটিকটা হলো তাদের একটা লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য কমপক্ষে 2টা ক্রপ সিজন দরকার, অথবা 1 বছর সময় দরকার। তারা একটা ক্রপ সিজনে একবারও লাইফ সাইকেল কমপ্লিট করতে পারে না। ওকে? জি স্যার। কোনো প্রশ্ন আছে এখান থেকে আর তোমাদের? আচ্ছা স্যার তাহলে পলিসাইক্লিক আর পলিটিকের মধ্যে পার্থক্য কি? পার্থক্য বুঝলে না? পলিসাইক্লিক হলো তারা একটা ক্রপ সিজন, ধরো 3 মাসের একটা ক্রপ সিজনে মোর দেন 2 টাইমস তাদের লাইফ সাইকেল কমপ্লিট করবে। আর পলিটিটা হলো তাদের একটা লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য একটা ক্রপ সিজন যথেষ্ট না, তাদের 2টা ক্রপ সিজন বা 1টা বছর সময় লেগে যেতে পারে, এরকম। ক্লিয়ার? জি স্যার। ওকে।